দোকান রে ভাই, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আল্লাহ তুমি সহজে থাকো, আমার সহ্য করার সঙ্গে দাও। 2.5 ঘন্টার চেষ্টায় গুলশান ডিএনসিসির মার্কেটে আগুন নিয়ন্ত্রণে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস সহ সেনা, বিমান ও নৌবাহিনী। গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানেননি ডিএনসিসি কর্তৃপক্ষ। একাধিকবার নোটিশের পরও নেওয়া হয়নি ব্যবস্থা। 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরে এই মার্কেটের ব্যাপারে আমাদের অবজেকশন আছে। এবং রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনা, মালিকদের বাধ্য করার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শফিক মোহাম্মদ। বনানী ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত শেষ না হতেই 2 দিন পর এবার গুলশান 1 নম্বরে ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে কাঁচা বাজারের বিভিন্ন দোকান পুড়ে গেছে। ভোর 5:30টার পর মার্কেটের একটি সুগন্ধি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় মার্কেটের বিভিন্ন অবকাঠামো। বনানীর ভয়ঙ্কর আগুনের উত্তাপ না কমতেই আবারও এক ভয়ঙ্কর সকাল। সূর্য ওঠার আগেই আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ার কুণ্ডলিতে ঘুম ভাঙে গুলশানবাসীর। ততক্ষণে আগুনের তীব্রতা ছড়িয়ে পড়েছে ডিএনসিসি মার্কেটের পুরো কাঁচা বাজারে। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে। আমি এসে দেখছি যে আগুন দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। একজন মুরব্বী ছিল, তার ডাক্তার ডাকা হইতেছে, সে বুঝতেছে না যে কিসের জন্য। পরে মুরব্বী বলতেছে এখানে আগুন জলদি নামেন আপনি। পরে সে তার অন্য সাথে দিয়ে নামানো হয়েছে। তারে আগুন নেভাতে একে একে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট হাজির হয় ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যেই সেনা, বিমান ও নৌবাহিনীও যোগ দেয় উদ্ধার কাজে। তবে বনানীর মতো গুলশানেও পানির সংকটে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। আমি কি করবো রে ভাই, তালা খুলতে পারে সেকেন্ডের মধ্যে ধরে গেছে আমার দোকানটা এই পাশে। সেকেন্ডে মানে 10 মিনিট হয় নাই। আমার পোলাবান 12-13 জন পোলাবান সবারই ফোন দিছি, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। পানি কত দিতে আছে, পানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তো আগুন আবার ওদিকে ধরতে আছে। মানে গাড়ি পানি দিতে আছে, হঠাৎ বন্ধ হয়ে যায়। 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নিয়ে কি করবো। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, নতুন করে আমাদের আবার অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। পাইপ ধরে রাখছি, পানি নাই। আমাদের পাশে পানির অনেক বড় লেক আছে এখানে, কিন্তু গুলশান গোদারাঘাট আমাদের এখান থেকে একেবারেই কাছে। এত কাছে থাকার পরে কিন্তু আমরা পর্যাপ্ত পানি পাচ্ছি বলে মনে হচ্ছে না। কয়েক ঘন্টার চেষ্টায় আগুনের তীব্রতা অনেকটা কমে আসে, কিন্তু তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারিদিক। ফায়ার সার্ভিসের অভিযোগ, একাধিকবার নোটিশ দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আপনারা জানেন যে এখানে ফায়ারের পানির খুবই স্বল্পতা। এখানে 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে সাবধানের জন্য। 3 থেকে 4 বার দেওয়া হয়েছে, শুধরায় নাই। পারফিউমের দোকানে আগুনটা লেগেছে এবং আমরা এখন চেষ্টা করছি যেটা আগুন না ছড়িয়ে যায়, আমরা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করি। তারপরে আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, শফিক, গুলশান ডিএনসিসি 1 নম্বর যে কাঁচা মার্কেট, সেই কাঁচা মার্কেটে ভেতরে আমরা অবস্থান করছি। এখানে ধ্বংসস্তূপ ছাড়া আসলে কিছুই নেই। ব্যবসায়ীরা এখানে তার যে শেষ সম্বলটুকু সেটি আসলে খোঁজার চেষ্টা করছেন এবং তারা মুহুর্মুহু আর্তনাদ করছেন, বিলাপ করছেন, বলছেন যে 2017 সালের পরে তারা যে এই মার্কেটটি করে দেওয়া হয়েছিল যাতে করে তারা যে তাদের যে ক্ষতি, সেই ক্ষতি তারা আসলে কাটিয়ে উঠতে পারেন কিছুটা হলেও। সেই ক্ষতি তারা আসলে কিছুটা কাটিয়ে উঠতেই আবারও কিন্তু 2 বছরের মাথায় এই মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটলো এবং আগুন লাগার ঘটনা ঘটলো এবং তারা বলছেন যে কেউ এখানে লোন নিয়ে, ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা কিন্তু তাদের যেই ব্যবসা প্রতিষ্ঠান সেটি আসলে করেছিলেন। এবং এখানে আমরা বলেছিলাম যে এই প্রত্যেকটি দোকানে কিন্তু ছোট ছোট দোকান, এই ছোট ছোট দোকানে কাঠামো করে দেওয়া হয়েছিল নিজেদের পক্ষ থেকে। অনেক ব্যবসায়ী কিন্তু নিজেদের পক্ষ থেকে কিন্তু
তাদের যে ডেকোরেশনের যে বিষয়টি বা দোকান সজ্জার যে বিষয়টি সেটি আসলে তারা আসলে এটি সাজিয়ে নিয়েছিলেন নিজ উদ্যোগে। তো এইভাবে কিন্তু তাদের যেই তৎপরতা সেটি আসলে ছিল এবং তারা আসলে বিলাপ করছেন, আর্তনাদ করছেন যেন সরকারের পক্ষ থেকে তাদের যে ঋণ সেটি মওকুফ করা হয় অথবা সাহায্য সহযোগিতা করা হয় যাতে তারা আবারও দাঁড়াতে পারেন। তো এখানে আরেকটু বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে ভোর 5টার কিছু পরে যে আগুন লাগার ঘটনা ঘটেছে গুলশান ডিএনসিসি 1 নম্বর কাঁচা মার্কেটে, এবং এই কাঁচা মার্কেট থেকে আগুনের যে লেলিহান শিখা সেটি আসলে প্রভাব খাটিয়েছে পাশের যে 5তলা যেই শপিং সেন্টার রয়েছে গুলশান শপিং সেন্টার সেখানে, এবং সেখানের যে 3তলা সেই 3তলায় যে মজুদ রয়েছে বিভিন্ন ধরনের পণ্য গোডাউন হিসেবে ব্যবহার হতো সেখানে আসলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এবং বলা যায় যে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা আসলে তৎপরতায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে এবং এখন কিন্তু যে ধোঁয়া বা যেই ধোঁয়ার যে কুণ্ডুলি সেটি আসলে এক এক জায়গা থেকে উঠে আসছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে এখন কিন্তু এই যে আমরা যেখানে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ধ্বংসস্তূপ ছাড়া আসলে কিছুই বাকি নেই। এখানে প্রায় 300টি দোকান এখানে ছিল এই গুলশান ডিএনসিসি কাঁচা মার্কেটে, এবং বিভিন্ন ধরনের পণ্য, মানুষের ব্যবহার্য বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে ছিল। খাবার থেকে শুরু করে পরিধেয় বস্তু থেকে শুরু করে শিশু খাদ্য থেকে শুরু করে মানুষের যে বিভিন্ন ধরনের যেই জীবন ধারণের জন্য যে পণ্যগুলো দরকার সেই পণ্যগুলো কিন্তু এখানে ছিল। বিভিন্ন ধরনের পসরা ছিল, দোকান ছিল, সবগুলি কিন্তু আসলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং আপনারা লক্ষ্য করছেন এই যে গুলশান ডিএনসিসি 1 নম্বর কাঁচা মার্কেট, এটি কিন্তু পুরোটাই কিন্তু লোহার যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল দিয়ে তৈরি, এবং ছোট ছোট দোকান, সেই ছোট ছোট দোকানগুলি কিন্তু সবগুলির পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিশেষ করে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যখন খবর পেয়ে এখানে এসে দেখেন যে এই যে মার্কেটের যে অবস্থা সেটি হচ্ছে পুরো মার্কেটটি কিন্তু বন্ধ রয়েছে। প্রতিটি দোকানের যে ঝাঁপি সেই ঝাঁপি নামানো ছিল খুব স্বাভাবিকভাবেই। রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে তারা আসলে নিজ নিজ যে তাদের সেই ঘরে ফিরে গেছেন, এবং তারা আশা করছিলেন যে পরের দিনে এসে কিন্তু আবারও দোকান খুলবেন, কিন্তু তারা আসলে সেই দোকান খোলা অবস্থায় পেয়েছেন, কিন্তু সেটি আসলে পোড়া অবস্থায় এসে পেয়েছেন। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এখানে দোকানের ভেতরে বা মার্কেটে যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা কিংবা অগ্নি নির্বাপনের জন্য যে সমস্ত সামগ্রী যন্ত্রপাতি থাকার কথা সেটি আসলে কোনোটি ছিল না, অর্থাৎ ন্যূনতম কোনো যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি আসলে ছিল না। তো গুলশান ডিএনসিসি কাঁচা মার্কেট থেকে এই ছিল আমার হাতে। গুলশান ডিএনসিসির কাঁচা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পর সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। কেবল দেশেই নয়, সারা পৃথিবীতে অগ্নি দুর্ঘটনায় শীর্ষে আছেন ঢাকার বাসিন্দারা, অথচ রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও। এসব নিশ্চিতে ব্যবস্থা নিতে মালিকদের বাধ্য করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2018 সালে সারা দেশে 8,461টি আবাসিক ভবনে আগুন লাগে। এর মধ্যে 2088টি দুর্ঘটনায় ছিল ঢাকায়। শিল্প কারখানায় 1131টি অগ্নিকাণ্ডের 526টি রাজধানীতে। বেলার এক পরিসংখ্যানে দেখা যায় গত এক দশকে 16,000 অগ্নিকাণ্ডে সারা দেশে মৃতের সংখ্যা প্রতি বছর গড়ে 159 জন, অথচ 2018তেই ঢাকায় মৃতের সংখ্যা 121 জন। এবছর এরই মধ্যে শতাধিক প্রাণ আগুনের বলি হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ভবনের অনুমোদিত নকশার দাগ পাল্টায় মালিকের ইচ্ছায়, সাথে ব্যবহার বিধিও। নকশা পাশ করে নিয়ে চলে গেল, তারপর বিল্ডিং 5-7 বছর, অনেক সময় 10 বছরও লাগে, কারণ ওই 22 তলা ভবন তৈরি করতে টাইম লাগবে। তা যখন হলো তখন কিন্তু এই ডিপার্টমেন্টের সাথে ওরা আর কখনোই ফিরে তাকাবে না। অকুপেশনাল সার্টিফিকেটটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইটা যখন দেওয়া হবে তখন তাদের কাছ থেকে এই ডিপার্টমেন্টগুলোকে আবারও তাদেরকে সাইন করাতে হবে যে হ্যাঁ আমি যেটা বলেছিলাম আমি সেটা করেছি, আপনি আসেন দেখেন। বছর বছর মাথা তোলা বহুতল ভবনগুলোর বেশিরভাগেই অগ্নিকাণ্ড প্রাথমিকভাবে প্রতিরোধ করার নিজস্ব সক্ষমতা নেই। এমনকি ধোঁয়া এড়িয়ে বেরিয়ে আসার মতো প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনাও রাখার বিষয়টি আমলে নেয় না কেউ। ফলে গত 10 বছরে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়লেও ভবনের সংখ্যার আনুপাতিক হারে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বহুগুণে। একটা
সেফ এসকেপ রুট, মানুষ যেন আগুন লাগতে নেমে আসতে পারে, এখানে স্মোক থাকবে না, আগুন থাকবে না। আরেকটা হচ্ছে ফায়ার লিফটটা থাকবে। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন। এই মুহূর্তে সেখানে চলছে উদ্ধার কাজ। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক, গুলশান ডিসিসি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রায় 2.5 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 20টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করেছে এবং এই মুহূর্তে অবস্থা যদি বলতে পারি, এই মুহূর্তে কিন্তু ভিতরে উদ্ধার অভিযান চলছে। এবং যদি একটু আপনাদেরকে দেখাতে চাই আগুনের ভয়াবহতা এবং তীব্রতার পরিমাণ, আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো এই ভিতরে যে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলো থেকে বের হয়েছে এবং এখানকার যারা মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে এই মার্কেটে প্রায় 100 থেকে 125টির মতো দোকান ছিল, সবগুলি দোকান কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারা যেটি বলছেন যে এর আগেও এখানে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি নিয়ে দ্বিতীয়বার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। অর্থাৎ বারবার যদি এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে তাহলে তারা আসলে নিরুপায় হয়ে যাবেন। তারা বলছে যেটি যে প্রথমবার অগ্নিকাণ্ডের পর তারা সেরকম কোনো সহায়তা পাননি কোথাও থেকেও, হয়তো বা কেউ নিজের জমানো টাকা বা নিজের জামানোর দিয়ে ব্যবসাটি শুরু করেছিলেন, কিন্তু আজকের অগ্নিকাণ্ডের পর তাদের যে ক্ষতিটি হয়ে গেল সেটি আসলে কোনোভাবেই তারা পোষাতে পারবেন না বলে বলছেন। তারা বলছেন যে এর আগে যে অগ্নিকাণ্ডের ঘটনা গেছে তার থেকে আজকের ভয়াবহতা অনেক বেশি। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি তার পাশেই যে মার্কেটটি রয়েছে, অর্থাৎ এটা কাঁচা বাজারের যে মার্কেটটি রয়েছে, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। কিছুক্ষণ আগে একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে 5:40 মিনিটে আগুনের সূত্রপাত আওয়াল নামে একটি মুদির দোকান থেকে। তিনি বলছেন যে শর্ট সার্কিটের মাধ্যমে প্রথমে আগুনের সূত্রপাতটি হয় এবং পরবর্তীতে তারা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। তিনি যেটি বলছেন যে ফায়ার সার্ভিস আসার আগে যেই দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয় সেখানে যারা আশেপাশে রয়েছেন তারা পানি দিয়ে নিবানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পানি দেওয়ার ফলে সে আগুনটা আরও বেড়ে যায়। এবং যদি একটু বলে রাখতে চাই যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান রয়েছে, যার কারণে কিন্তু আগুনটি খুব দ্রুত ছড়িয়ে যায়। এরপর ফায়ার সার্ভিস এসে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং নৌবাহিনী এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রায় 2.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখানকার যারা দোকান মালিক রয়েছে এবং দোকানের কর্মচারী রয়েছে তারা আসলে শেষ মুহূর্তে চেষ্টা করছেন যে তাদের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে কোনো রকম জিনিস তারা আসলে বাঁচাতে পারেন কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পেয়েছি যে এই দোকানগুলি রয়েছে সেগুলো কিন্তু এক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকগুলোই কিন্তু পুরো দোকান সহ যা রয়েছে তা কিন্তু জ্বলে গিয়েছে। এখানে সেনাবাহিনী কর্মকর্তারা কাজ করছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন, বিমান বাহিনী কর্মকর্তারা কাজ করছেন, নৌবাহিনী কর্মকর্তারা কাজ করছেন। তো এই মুহূর্তে আসলে তারা যেটি বলছেন যে এখানে যে দোকানগুলো রয়েছেন তারা প্রত্যেকটি দোকানে যাচ্ছেন, বিশেষ করে প্রত্যেকটি দোকানের যদি কোনো বেঁচে যাওয়া জিনিসপত্র তারা পাচ্ছেন সেগুলোকে তারা দেখছেন, পরীক্ষা করে। এছাড়া একটু জানিয়ে রাখি এখনও কিন্তু ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে। তারা বলছেন যে এই ধোঁয়াগুলোকে তারা নেভানোর চেষ্টা করছেন যাতে এই ধোঁয়া বা ছোট ছোট আগুনগুলো থেকে আগুন আর ছড়াতে না পারে। এখনও কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, সাথে যোগ দিয়েছেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা। তারা যেখানেই আসলে ধোঁয়া বা ছোট আগুন দেখছে সেখানেই কিন্তু তারা পানি দিয়ে সেটি নেভানোর চেষ্টা করছেন। এছাড়া কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন তারাও কাজ করছেন। আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে পানি দিয়ে বিভিন্নভাবে তারা সহায়তা করছেন। এছাড়া কিন্তু এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখতে পেয়েছি যারা বিভিন্নভাবে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। রেড ক্রিসেন্টের সদস্যরা এখানে রয়েছেন। তারা আমরা দেখতে পেয়েছি যখন এই উদ্ধার তৎপরতা চলছে অনেকেই কিন্তু আহত হচ্ছে, তাদেরকে সাথে সাথে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত এই আহত কেউ নেই, তারা কাজ করে যাচ্ছে। তারা বলছে যেহেতু অনেক সকালে এই ঘটনাটি ঘটেছে সেই সময় মার্কেটের ভিতরে কেউ ছিল না, যে কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে 2-1 রয়েছে ফায়ার সার্ভিসের কর্মী সহ যারা এই উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক অবস্থায় এখানে যারা রেড ক্রিসেন্ট সদস্যরা রয়েছেন তারা চিকিৎসা দিয়েছেন। তো এখান থেকে আসলে সঠিক সর্বশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে গুলশান ডিসিসি মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় 8:25 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 20টি ইউনিট, সাথে যোগ দিয়েছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা। এই মুহূর্তে তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে স্থানীয়রা এবং এখানকার যারা মার্কেট মালিক সমিতির সদস্যরা রয়েছেন তারা। ইতিমধ্যে মেয়র এই যে মার্কেটটি পরিদর্শন করেছেন, মার্কেটটি পরিদর্শন করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক এখানে রয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা তিনি আমাদের সাথে কথা বলবেন, এরপরে আমরা হয়তোবা বিস্তারিত জানাতে পারবো। শফিক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। ডিএনসিসি মার্কেটের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সময় সংবাদে আরও থাকছে।
গাইবান্ধার যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ বন্ধ, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে অগ্রগতি না হওয়ার অভিযোগ। রাজধানীর বনানীর FR টাওয়ারে আগুনে মৃতদের গ্রামের বাড়িতে এখন কেবলই মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ মা বাবা, ভাইকে হারিয়ে বোনের কান্না থামছে না। শুধু স্বজন নয়, প্রতিবেশী বন্ধুরাও শোকাহত। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আগুন আছে ভাই, কিন্তু ধোঁয়ার জন্য নিঃশ্বাস নিতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। রংপুরে স্ত্রীর কাছে মুঠোফোনে এভাবেই বাঁচার শেষ আকুতি জানাচ্ছিলেন মুস্তাফিজার রহমান, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আগুনের ধোঁয়ায় মৃত্যুবরণ করতে হয় তাকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি পীরগঞ্জে শোকার্ত মানুষের ঢল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। তোমার কি অবস্থা? বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না, ও বাঁচতে চাইছিল। দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন চাকরির কারণে স্ত্রী ও 2 কন্যা শিশু তানহা ও তাহিয়াকে নিয়ে বসবাস করতেন ঢাকায়। কাজ করতেন হেরিটেজ এয়ারলাইন্স নামে একটি ট্রাভেল এজেন্সিতে। ঘটনার সময় আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এই সংবাদে মামুনের বাড়িতে শোকে স্তব্ধ মা ও স্বজনরা। FR টাওয়ারে আগুনে নিহতদের আরেকজন কুষ্টিয়ার ইখতিয়ার হোসেন মিঠু। 11 তলায় একটি অফিসে কর্মরত ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে 2.5 বছরের সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সালমা। শবে বরাতের ছুটিতে ছেলে বাড়ি আসবে, সেই অপেক্ষায় ছিলেন মা। কিন্তু পাবনার আতাইকোলার চরপাড়া গ্রামে এলো আমির হোসেন রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। আজকে আমার এই ছেলে কাঁধে করে নিয়ে দাফন টাফন করা লাগতেছে। আমি আশা নিয়েছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে। মাত্র 2 দিন আগে নিজেদের 3য় বিবাহ বার্ষিকী উদযাপন করা জারিন তাসনিম বৃষ্টির যশোরের বাড়িতেও চলছে মাতম। সবশেষ গত ঈদে বাড়ি এসে বাবা মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। একমাত্র আদরের মেয়ে তানজিলা মৌলুকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। ঘটনার সময় বাঁচার আকুতি নিয়ে একাধিকবার বাবা ও স্বামীর কাছে মুঠোফোনে যোগাযোগ করেন বগুড়ার আদমদিঘির মেয়ে মৌলি, কিন্তু অসহায় স্বজনদের তখন বিলাপ ছাড়া কিছুই করার ছিল না। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মির্জা আতিকুর রহমানের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার পূর্ব সারেঙ্গা এলাকায় তার লাশ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। তারা জানান, আতিকুর রহমান FR টাওয়ারের 13 তলায় স্ক্যানওয়াল লজিস্টিক বাংলাদেশ লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাবিত সারওয়ার, সময় সংবাদ। নাম নাইম, বয়স 10 কি 11, দুরন্ত কৈশোর, কিন্তু বুকে অসীম সাহস আর সেবার প্রয়োজনে বেরিয়ে পড়ার তাগিদ। তাই তো বনানীর আগুনে যেখানে শত শত লোক ছিল নীরব দর্শক, কেউ বা সেলফি তুলতে বা ভিডিও ছড়াতে ব্যস্ত, সেখানেই ছোট্ট নাইম ফায়ার সার্ভিসের নিরবচ্ছিন্ন পানি সরবরাহে পাইপের ছিদ্র বন্ধ সহ নানা কাজে ছিল ব্যস্ত। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ছবি। করাইল বস্তিতে বেড়ে ওঠা নাইমের স্বপ্ন বড় হয়ে পুলিশ কর্মকর্তা হওয়ার, কারণ এতে সেবা করা যায় মানুষের। নিজামুদ্দিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। যেন বড় কোনো সেলিব্রিটি, যেখানেই যাচ্ছে সেখানেই ভিড়, হুমড়ি খেয়ে পড়ছে দেশি বিদেশি সব গণমাধ্যম। বলছি নাইমের কথা। গল্পটা একদিন আগের। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে FR টাওয়ারে ভয়াবহ আগুন। উদ্ধারকর্মীরা চেষ্টা করছেন সাধ্যের বাইরে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আর আটকে পড়াদের বের করে আনতে। অন্যদিকে উৎসুক জনতার ভিড়, ব্যস্ত অনেকেই মোবাইলে ভিডিও ধারণে। এদের মধ্যে আবার অনেকেই নিজের জীবন বিপন্ন করে বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। হঠাৎই ক্যামেরার লেন্সে ধরা পড়ল ছোট্ট দুটি হাত আঁকড়ে ধরে আছে পানি সরবরাহের পাইপ। দেখি পাইপ ফাড়া, তখন আমি পাইপটা চাপ দিয়ে দিলাম। আর অনেক মানুষ আছে, তারা আমাকে পলিথিন এনে দিল যেন সাহায্য আরও বেশি হয়। সেজন্য পলিথিন পেঁচে আমি ধরে রাখলাম চাপ দিয়ে। তারপর আমি দেখলাম কি পানিটা কম বাড়াচ্ছে আর ওই ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুন নিভাতেছে। সেই ছবিটি ভাইরাল হওয়ায় নাইমকে নিয়ে উৎসাহের সীমা নেই। 10 বছর বয়সী 5ম শ্রেণীর ছাত্র নাইমের স্বপ্ন পুলিশ অফিসার হওয়ার। বলতো বড় হয়ে কি হতে চাও? পুলিশ অফিসার। বিষয়টি বেশ উপভোগ করছেন খোদ পুলিশ কর্মকর্তারাও। ওর মুখ থেকে যে সাহসী উচ্চারণ, যে মানবতার বাণী ওর মুখ থেকে বের হয়েছে, আমরা দোয়া করি ওর মতো এদেশে আরো লক্ষ শিশু জন্ম নেবে। আমাদের কাছে খুবই ভালো লাগতেছে।
আশা করি সে তার আশা পূরণ হবে। তাই তো নাইম ভক্তরা ওর মাঝেই খুঁজছে বাংলাদেশ। ছোট পিচ্ছি ছেলে যে মানবতা কাজটুকু করেছে তাকে থেকে আমরা শিখে উচিত। আমরা আইসা তাদেরকে হেল্প করব, সাহায্য করব, এটা না করে আমরা সেলফি তুলি। নাইম যে কাজটা করছে এটা আমাদের সবাইকে মানে অনুপ্রাণিত করছে। কৌতূহল নিয়েই করাইল যাত্রা নাইমের বাড়ি। বস্তির মাঝে ছোট্ট একটি ঘরে 2 ভাই বোন আর মায়ের এক সংগ্রামী জীবন। আমার এক ছেলে এক মেয়ে, আমার স্বামীর সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি 2 ছেলে মেয়ে নিয়ে বাসায় কাজ করে খাই। আমি খুব গর্বিত যে আমার ছেলে এত বড় একটা কাজ করছে, আমি খুব আনন্দিত। আমার ভাই এত ভালো কাজ করছে তাই আমার অনেক ভালো লাগতেছে। সবার প্রত্যাশা নাইমের সঠিক দেখভাল হলে একদিন হয়তো সত্যিই নিজের স্বপ্নকেও ছাড়িয়ে যাবে সে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গুলশান ডিএনসিসি মার্কেটের আগুন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দীপ, এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এই মুহূর্তে ফায়ার সার্ভিস একজন উপপরিচালক রয়েছেন আমাদের সাথে, তিনি কথা বলবেন। তা আমরা সরাসরি চলে যেতে চাই। আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আপনারা অগ্নিকাণ্ডের খবর কয়টায় পান এবং নিয়ন্ত্রণে কখন আনেন? আমরা 5:48 অগ্নিকাণ্ডের সংবাদ পাই। সংবাদ পাওয়ার 30 সেকেন্ডের মধ্যেই বাড়িধারা ফায়ার স্টেশন, কুর্মিটোলা ফায়ার স্টেশন, তেজগাঁ ফায়ার স্টেশন এখানে মুভ করে। তারা 5:48 ঘটনাস্থলে উপস্থিত হয়। আগুনের ভয়াবহতা দেখে আরও টার্নআউট চায়। আমরা এট এ টাইম 20টা ইউনিটকে মুভ করেছি। 20টা ইউনিট মুভ করেছি। এরা সহজ হয়েছে, অল্প সময়ের মধ্যে এখানে আসছে। রাস্তাঘাট ফ্রি ছিল সকালবেলার ঘটনা, এবং মানুষজন এখানে ছিল না। মানুষজন না থাকার কারণে এই যে ক্রাউড কন্ট্রোল হলে আমাদের অগ্নি নির্বাপনের একটু সমস্যা হয়। মানুষজন বাধা সৃষ্টি করে, যার দোকান তার কাছে পাইপ নিতে চায়, টানাটানি হাসাহাসি করে, এগুলি হয় নাই, যার জন্য আমাদের কাজ করতে খুব সহজ হয়েছে। আমরা অফেন্সিভ মোডে ফায়ার ফাইট করেছি। অফেন্সিভ মোডে ফায়ার ফাইট করার কারণেই যেহেতু নিচে মার্কেট, খুব সহজে আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। আমরা 8:25 মধ্যে আগুনকে নিয়ন্ত্রণে এনেছি, এনে সম্পূর্ণভাবে নির্বাপন করা সম্পূর্ণ হয়েছে। কারণ আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। 2 বছর আগে এখানে অগ্নিকাণ্ড ঘটেছিল, আপনার সেই অভিজ্ঞতা আছে। এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা এই মার্কেটে অভিজ্ঞতার আলোকে? এই মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই। যা থাকা প্রয়োজন, আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। কতগুলো সুপারিশ করেছিলেন সেটা এখন কাগজপত্র দেখলে বলতে পারবো। কোনোটাই তো কিছুই বাস্তবায়ন করে নাই। একটা বিষয় বলবেন যে কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যেটা পানির সমস্যা ছিল, ওই বিষয়টি? না, মার্কেটের এখানে আশেপাশে পানি নাই। লেগের থেকে পানি আনতে হয়েছে অনেক দূরে, পাম্প ফিট করে। সেটা একটু সময় লাগবেই বেশি। তারপরেও ওয়াসার পানি আসছে, আমাদের বিশেষ পানি বেগারি 7টা আসছে পানি। আজকে কোনো সমস্যা আমরা পড়ি নাই। সমস্যা না, আপনার মার্কেটের আশেপাশে কোথাও পানি নেই অগ্নি নির্বাপনের জন্য? নাই, মার্কেটের নিজস্ব রিজার্ভার থাকার কথা, এখানে পানি নাই। সেটাও নাই। মূল মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য হাইড্রেন্ট সিস্টেম থাকার কথা আমরা সুপারিশ করেছিলাম, যেটা রাইজার সিস্টেম বা অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা রাখার কথা বলেছিলাম, কোনো কিছু নাই এখানে। দিলীপ, আরেকটা বিষয় বলবেন যে আপনারা তো বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম আনছেন, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে বরণী ঘটনা ঘটনা, আজকে এই ঘটনা। আপনার যে পাইপগুলি আছে, পাইপগুলো অনেক ক্ষেত্রে কাজ করছে না বা অনেক জায়গা থেকে ফেটে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে? না, পাইপ সঠিক আছে। পাইপ যখন নিতে প্লাস্টিকের পাইপ, এই যে কাচের, যখন মনে করেন যে উপর থেকে দেখছেন না আগুন লাগলে কাজ ভেঙে পড়ে, তার কাটা ঢোকে রাস্তার উপর দেয়া, গাড়ি চালায় নিয়ে জায়গা, যার জন্য লিক টিক করে। পাইপ সঠিক আছে, পাইপের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের আগুন নির্বাপন স্টপ, আমাদের নিয়ম আছে। আগুন নির্বাপন স্টপ হলেও একটা ইউনিট থাকবে, তারা সার্চ আউট করবে। যদি কোনো ফার্দার আবার কোনো কিছু দেখা যায়, একটা আগুনের ছোটোখাটো কোনো কিছু যদি কোনো খাদ্য থাকে, তারা সতর্ক অবস্থায় লাইন খুলে নিয়ে আসে। যদি আগুন লাগে তাহলে তারা আবার নির্বাপন করবে। না, এখানে কোনো হতাহতের ঘটনা আমরা পাই নাই। তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে ফায়ার সার্ভিস থেকে। এই তদন্ত কমিটির হেড হলো উপপরিচালক প্রশাসন অর্থ শামীমা হোসেন চৌধুরী। তিনি 7 দিনের মধ্যে এই তদন্ত করে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ, আহত নিহত বা সুপারিশমালা সহ রিপোর্ট দাখিল করবে। দর্শক, ঠিক যেমনটি আপনারা শুনছিলেন, ফায়ার সার্ভিসের উপপরিচালক ঠিক যেমনটি বলছিলেন যে এই ঘটনায় ইতিমধ্যে 5 সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এবং তিনি আরও যেটি বলছিলেন যে এর আগেও এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ দিয়েছিল এখানকার যারা মালিক রয়েছেন, কিন্তু তারা কোনো সুপারিশই আসলে পূরণ করেনি এবং ফায়ার ফাইটিংয়ের যে ব্যবস্থা রাখার কথা ছিল সেটি কোনোটিও নেই। তারা যেটি বলছেন যে এখানে তারা আগুন নিয়ন্ত্রণে করতে এসে তারা কিন্তু আশেপাশে কোথাও পানি
যার কারণে কিছুটা সময় লেগেছে। তো শফিক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। ডিএনসিসি মার্কেট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। বনানীতে অগ্নিকাণ্ডের পর এফআর টাওয়ার সহ আশেপাশের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভবনের প্রাথমিক মেরামত শুরু হয়েছে। এখনও ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, শফিক, এখন আসলে যে এফআর টাওয়ার সেখানে এখন ঢুকেছেন দুটি তদন্ত সংস্থার প্রতিনিধি দল, এবং এই প্রতিনিধি দলটি একটি হচ্ছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে আর একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। এই দুটি তদন্ত দল আসলে যে 6টি তদন্ত সংস্থা কাজ করছে, যারা বিভিন্নভাবে এই ঝুঁকিপূর্ণ ভবন থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তের জন্য যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটিগুলো দুটি তদন্ত দল এখানে আসলে সকাল এসেছে। তারা এইমাত্র আসলে ভিতরে ঢুকলো, এবং আমার গণমাধ্যমের কোনো কর্মীদের আসলে ভেতরে ঢোকার অনুমতি নেই। তারা আমাদেরকে জানিয়েছেন যে পরিদর্শন শেষে এই স্থানটি তারা আমাদেরকে জানাবেন যে কতটা তারা পেলেন, কি তারা দেখেছেন, এই বিষয়টি আসলে গণমাধ্যমের সামনে তারা তুলে ধরবেন। আরেকটি বিষয় যেটি বলে রাখতে হয় সেটি হচ্ছে যে তদন্ত সংস্থাগুলো কাজ করছে তাদের নিজস্ব গতিতে, কিন্তু এখনো এই এফআর টাওয়ারের দুই পাশের রাস্তায় কিন্তু কিছুটা জায়গা সাধারণ মানুষের চলাচলের জন্য এখনো বন্ধ রাখা হয়েছে। কারণ এই যে ঝুঁকিপূর্ণ ভবন যেটি বলা হচ্ছে, এবং এখানকার সাধারণ মানুষের জন্য নিরাপত্তার স্বার্থে আসলে এই জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে। আমরা দেখেছি যে এই ভবনের আশপাশে যে সেবা সংস্থাগুলো ছিল, যেমন বৈদ্যুতিক লাইন থেকে শুরু করে অন্য সেবা সংস্থাগুলোর সদস্যরা কিন্তু সকাল থেকে এখানে কাজ করছে। আর আরো তদন্ত সংস্থার যারা পর্যবেক্ষক রয়েছেন, যারা কাজ করছেন বিভিন্নভাবে, তারাও আজকে সারাদিনের মধ্যে ঘুরে যাবেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল শফিক এখান থেকে। বিশ্বকাপের আগে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিতে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। তবে চলতি আসরে এখন পর্যন্ত নতুন কোনো ক্রিকেটার নজর কাড়তে না পারায় হতাশ বলেও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। যারা ভুল করছেন এটা আসলে শুধরানোর জন্য তাদেরকেই কিছুটা দায় নিতে হবে, কারণ আপনি যে টেকনিক্যাল হ্যান্ডসগুলি সেগুলি কিন্তু এখন সবাই পেয়ে যান। কার কোথায় কাজ করতে হবে, কে কোথায় ভুল করছেন সেটা কিন্তু এখন সবাই জেনে ফেলেন। তাদের দুর্বলতা কিন্তু সবাই জানতে পারে। সো আমার মনে হয় যে ওই বিষয়টা নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত আসলে ওরকম তেমন কোনো চমক দেখতে পাইনি, সত্যি কথা বলতে। যে হয় না কোনো প্লেয়ার আমাকে এক্সাইট করে যে না এই প্লেয়ারটা মানে নতুন কোনো প্লেয়ার এসছে যাকে দেখে খুব মুগ্ধ হওয়ার মতো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমার বাসটা দোকানে ভাই সব শেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। আল্লাহ তুমি সহজে থাকো, আমার সহ্য করার সময় দিতে দাও। আবারও আগুনের কবলে গুলশান ডিএনসিসি মার্কেট, কাঁচা বাজার সহ একাংশ পুড়ে ছাই। চলছে তল্লাশি, 5 সদস্যের তদন্ত কমিটি গঠন। গতবারের আগুনের পর ফায়ার সার্ভিসের পরামর্শ মানেননি ডিএনসিসি কর্তৃপক্ষ। একাধিকবার নোটিশের পরও নেওয়া হয়নি ব্যবস্থা। 3 থেকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরে এই মার্কেটের ব্যাপারে আমাদের অবজেকশন আছে। রাজধানীর বেশিরভাগ বহুতল ভবনেই নেই আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক সক্ষমতা, নেই প্রশস্ত সিঁড়ি বা পানির ব্যবস্থাপনা। মালিকদের বাধ্য করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।